শেখ হাসিনা প্রবলভাবে আত্মবিশ্বাসী। শেখ হাসিনা কিন্তু গতকাল এবং আজও তিনি বলছেন যে আওয়ামী লীগবিহীন নির্বাচন এদেশে হবে না। শেখ হাসিনাও নিশ্চয়ই জানেন 11 তারিখে তফসিল ঘোষণা করা হবে, সম্ভাব্য 12 ফেব্রুয়ারি ভোট। তাহলে শেখ হাসিনার এই আত্মবিশ্বাস কোথা থেকে আসছে? সেটি কিন্তু বড় প্রশ্ন। মনে রাখতে হবে যে তিনিও কিন্তু সব মিলিয়ে প্রায় 4 বারের প্রধানমন্ত্রী। কাজেই এখানে কিন্তু বুঝতে হবে যে তাদের কাছে তথ্য আরও বেশ স্পষ্ট। এখন আপনাদের বলি যে আসলে কোথা থেকে শেখ হাসিনার আত্মবিশ্বাসটি আসছে। ঠিক ভ্লাদিমির পুতিন ইন্ডিয়া থেকে বের হবার পরই ভারতের আসেন মার্কিন যুক্তরাষ্ট্রের 4 প্রভাবশালী কর্মকর্তা। আপনারা জানেন যে অঞ্চলকে, যে অংশটিকে ঘিরে এত পরিবর্তন বা সবকিছু, এটিকে ইন্দো প্যাসিফিক অঞ্চল বলা হয়। সেটির জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের 4 প্রভাবশালী কর্মকর্তা, আপনি জানেন যে ডোনাল্ডোর জায়গায় যিনি এসেছেন পল কাপুর, তিনিও আছেন। এবং আমরা জানি যে তুলসী গ্যাবার্ড, তিনি এই প্রশ্নটি রাখছেন এখানে কিভাবে সাজবে বা কিভাবে হবে। ভারত কিন্তু সেখানে প্রথম এবং প্রধান শর্ত দিয়ে রাখছে, বাংলাদেশের পরিস্থিতি আগে পরিবর্তন করুন। বাংলাদেশে যে পাকিস্তানি যেই ঘাঁটি তৈরি হয়েছে, সেই ঘাঁটি কিভাবে সে উৎখাত করা হবে সেদিকে নজর রাখুন, তারপর অন্য আলোচনা। এটি যখন শুরু হয়েছে তার পরপরই কিন্তু পল কাপুর সহ মার্কিন যুক্তরাষ্ট্রের আরও কিছু প্রতিনিধি দল বাংলাদেশে আসছেন আগামী 2-1 দিনের মধ্যেই। তারা এখন ভারতে অবস্থান করছেন। মূলত কি হবে সেই স্ট্র্যাটেজি, সেটি সম্বন্ধে একটু বিস্তারিত জানা যাবে। এরই মধ্যে কিন্তু রাশিয়া তাদের স্ট্র্যাটেজি প্ল্যান দিয়ে রেখেছে এবং রাশিয়াও আশ্বস্ত করেছে শেখ হাসিনাকে একটি মারফত যে আওয়ামী লীগবিহীন নির্বাচন এখানে অবশ্যই হবে না। বাংলাদেশের এই পরিস্থিতির অবশ্যই পরিবর্তন ঘটাতে হবে তার সার্বভৌমত্বের স্বার্থে, এমন খবর কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাসছে। প্রশ্ন হচ্ছে যে শেখ হাসিনার আত্মবিশ্বাস কোথা থেকে? দেখুন, একটি দেশের সাবেক যে 4 বারের প্রধানমন্ত্রী, নিশ্চয়ই তিনি যখন জানেন যে বিশ্বের পরাক্রমশালী মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া এবং ইন্ডিয়া যখন একদিকে থাকে, তখন কোনো শক্তি নেই, সে শক্তি বহির্বিশ্বের কোনো শক্তি নেই সেটিকে উল্টে দেবার মতো। আর পাকিস্তান, যারা নিজেরাই একটি ভিখারি রাষ্ট্র হিসেবে আবির্ভূত, যারা নিজেরাই ঋণের চাপে বোঝা, তারাও তো এই 3টি দেশকে অতিক্রম করতে পারবে না। কাজেই রাজনীতির মোড় সবকিছু প্রস্তুত রাখলেও শেখ হাসিনা ভীষণ আত্মবিশ্বাসী এবং তিনি যে বিশ্বাসটি রাখেন এই নির্বাচন কিছুতেই আওয়ামী লীগবিহীন অনুষ্ঠিত হবে না, যতই তফসিল ঘোষণা করা হোক না কেন। অনেক রেকর্ড আছে তফসিল ঘোষণার পরও নির্বাচন স্থগিত হয়ে যাবার। তেমনি এই নির্বাচনের ব্যাপারেও ঠিক শেখ হাসিনার সেই ধরনের আত্মবিশ্বাস রয়েছে বলেই তিনি গতকাল এবং আজকেও বিভিন্ন ফোনালাপ বার্তায় একই ধরনের বার্তা দিয়ে রেখেছেন। তো এটি হচ্ছে বিষয়। এর পাশাপাশি আমরা আসতে চাই, দেখবেন যে মুক্তিযুদ্ধ ইস্যুতে বিএনপি এবং জামাত কিন্তু একে অপরকে দোষারোপ করছে এবং সেক্ষেত্রে তারেক রহমান এই প্রথম তিনি তার খোলস ছেড়ে বের হয়ে কিন্তু সরাসরি মুক্তিযুদ্ধের যেই জামাতের যে ভূমিকা, যে তারা প্রায় লাখ লাখ বাংলাদেশি মানুষকে হত্যা করেছিল, সেইটিকে তারেক রহমান সামনে এনেছেন। এটি ঠিক যে তার বাবা বাংলাদেশের মুক্তিযুদ্ধের অবদান অনেক এবং তিনি সম্মুখ সমরে থেকে যুদ্ধে অর্জন করেছিলেন, তারই রক্ত তারেক রহমানের শরীরে বহমান। কাজে তারেক রহমানের এই ভূমিকায় কিন্তু উচ্ছ্বসিত নেটিজেনরা। ঠিক তারেক রহমানের এই ভূমিকাকে দেখেই জামাতের শফিকুর রহমানরা কিন্তু অন্য কথা বলছেন। তারা কিন্তু বলছেন যে অর্থাৎ হাতে যে তসবি বা এটা অর্থাৎ আপনার নির্বাচন আসলেই যে মসজিদমুখী বা টুপিমুখী, এটা বিএনপির পক্ষেই মানায়, অর্থাৎ ধর্মকে বিএনপি ব্যবহার করে, জামাত নয়। যদিও জামাতের আমরা বেশ কিছু উদাহরণ জানি যে তারা জান্নাতের টিকিট বিক্রি করছে, এটা তো চলেই এসেছে গণমাধ্যমে, এবং তারা সব জায়গাতে যেভাবে কথা বলছেন যে পারলে প্রত্যেকটি বাড়ি বাড়ি যে ভোটারদের কিভাবে টেনে বের করতে হবে ভয় ভীতি দেখিয়ে, সেটি কিন্তু অলরেডি জামাত তাদের কর্মী সভায় বলেছে। এমন ভিডিও কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে বের হয়ে আসছে। অর্থাৎ জামাত চাইছে ফাঁকা মাঠে গোল দিতে, কারণ জামাত জানে তারেক রহমান এখনো ভোটার নন। কাজেই কি করে তারেক রহমান বিএনপি যদি ভোটেও যেতে কি করে প্রধানমন্ত্রী হবেন? যদিও পররাষ্ট্র উপদেষ্টা বর্ণনারা বলেছিলেন তারেক রহমান চাইলেই তিনি ভোটার অল্প সময়ের ব্যাপার, কিন্তু মনে রাখতে হবে নির্বাচনকালীন সময় নির্বাচন কমিশনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তারা কিন্তু পৃথক এবং স্বাধীন। আপনারা জানেন গতকালই জামাতের কিন্তু 3 থেকে 4 সদস্য নির্বাচন কমিশন
কমিশনে গিয়ে তাদের মতামত তুলে ধরেছে। এরই মধ্যে একটি সূত্র দাবি করেছে সেখানে এই খবরটিও ছিল যেন কোনোভাবেই তারেক রহমানের এই অল্প সময়ের ভিতরে ভোটার অন্তর্ভুক্তি না হয়। ফলে নির্বাচনকে ঘিরে জামাত এবং বিএনপির যে দ্বৈরথ এটি আরও প্রকট হয়ে উঠল। আপনারা জানেন খালেদা জিয়াকে সর্বশেষ যে সিদ্ধান্ত সে অনুযায়ী তাকে লন্ডনে নেওয়া হচ্ছে না এবং সেই এয়ার অ্যাম্বুলেন্স আসছে না। ফলে খালেদা জিয়ার শারীরিক অবস্থা যদিও বলা হচ্ছে উন্নতির দিকে, কিন্তু তিনি এখনও সিসিইউতে বা আইসিইউতে আছেন। তবে তিনি বিদেশে যাবার মতো মুভমেন্ট অবস্থায় নেই। কাজেই তার শারীরিক অবস্থা কি দাঁড়ায় সেটিও একটি বিষয়। নিশ্চয়ই বিএনপি সেদিকটাও বিবেচনা করবে। কাজেই সামগ্রিক দিক থেকে বলা যায় যে শেখ হাসিনার সামগ্রিক পরিস্থিতির উপরে তিনি পর্যবেক্ষণ করছেন এবং তিনি জানেন যে তিনি সঠিক ট্র্যাকেই আছেন এবং তিনি যেটা বিশ্বাস করছেন যে নির্বাচন আওয়ামী লীগ বিহীন হবে না, সে বিশ্বাসই শেখ হাসিনা এখনো অবিচল রয়েছেন। সব দলের অংশগ্রহণে যে নির্বাচনের যাত্রা সেটি কিন্তু শুরু হয়েছে। নিউজে আসছে যে সব দলের অংশগ্রহণ কেন, যেই জাতীয় পার্টি আওয়ামী লীগের আমলে 15 বছর ছিল বিরোধী দলের ভূমিকায়, সেই জাতীয় পার্টির নেতারা কিন্তু হঠাৎ ছাড়পত্র পেলেন এবং তারা এখন আর দোষর নেই। যারা 1-1.5 বছর আগেও ছিলেন দোসর জাতীয় পার্টি, তারাও কিন্তু দোসর নেই। মূলত জাতীয় পার্টির যে জোটটি আত্মপ্রকাশ করতে যাচ্ছে এর মাধ্যমেই এক ধরনের টেস্ট হবে যে এটিতে আসলে রিপারকেশন কেমন হয়। এরই মধ্যে জাতীয় পার্টির হয়ে অংশ নিতে যাচ্ছেন তারা সবাই 15 বছর আওয়ামী লীগের আমলে কেউ কেউ মন্ত্রীও ছিলেন এবং সেই জোটের হয়ে আওয়ামী লীগকে সহায়তা করেছেন। সো গত প্রায় 1 সপ্তাহ ধরে যখন জাতীয় পার্টির এই জোটের কথা বলা হচ্ছে, মাঠে কিন্তু জাতীয় পার্টিকে নিয়ে সেই আলোচনা নেই যে এরা দোসর বা দোসরের দোসর। অর্থাৎ দেখা যাচ্ছে যে ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ জাতীয় পার্টি, তিনি ছিলেন আওয়ামী লীগের আমলের পানি সম্পদ মন্ত্রী এবং আমরা দেখেছি যে মুজিবুল হক চুন্নু, তিনি ছিলেন শ্রমমন্ত্রী। অর্থাৎ এরাই কিন্তু আবার এই নির্বাচনে অংশগ্রহণ করতে চাচ্ছে। অর্থাৎ গত 15 বছর যারা আওয়ামী লীগের বিভিন্ন কর্মকাণ্ডে যারা সহায়তা করেছে, তারা যখন প্রকাশ্যে একটি জোট গঠনের সিদ্ধান্ত নিয়ে আসছে, তার মানে সরকার বা যারা চাচ্ছে যে সব দলের অংশগ্রহণে নির্বাচন, তারা একটি টেস্ট হিসেবে দেখতে চায়, যেটির কারণে বলা হচ্ছে যে পার্টি টেস্টের পরে দেখবেন যে অকস্মাৎ কিন্তু আওয়ামী লীগেরও বিষয়টি সামনে চলে আসবে। কেননা এটিতে কেমন রিপারকেশন হয়, কেমন ফিডব্যাক হয়, সেটির দিকে কিন্তু সবাই দেখতে চাইছে যে জাতীয় পার্টিকে যারা 15 বছর সব ধরনের সহায়তা করে আসলো আওয়ামী লীগকে, তারা যদি নির্বাচনে অংশ নিতে পারে তাহলে আওয়ামী লীগ নয় কেন, তখন একটি লিগ্যাল ব্যাকগ্রাউন্ড তৈরি হবে। অর্থাৎ দোসর যদি থাকতে পারে তাদের কথা মতো, তাহলে আওয়ামী লীগ আসবে না কেন? এটি কিন্তু একটি বড় প্রশ্নবোধক বিষয় হয়ে আসছে, যেটি কিন্তু দেখুন মানুষের যেটা বলা হচ্ছিল অ্যাটেনশন একদিকে থাকবে এবং আওয়ামী লীগ কিন্তু বারবারই বলে আসছিল যে বিজয় দিবসে তারা ফিরবে এবং আমরা বারবার বলছিলাম নিশ্চয়ই আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার কাছে এমন কোনো নিশ্চিত তথ্য আছে যার মাধ্যমে তিনি বারবার বলছিলেন যে তিনি এই ইসে আসতে চান, তিনি এই ইয়াতে তিনি অংশ নেবেন। ডিসেম্বরে যে আসবে সেখানে তার দল এর রাজনৈতিক নিষেধাজ্ঞা উঠে যাবে এবং তার দল এই নির্বাচনে অংশ নিবে। যেটি বলা হচ্ছে যে এটি হচ্ছে এক ধরনের অ্যাসিড টেস্ট এই অর্থে যে যখন দেখা যাবে যে মঞ্চে আওয়ামী লীগের সমস্ত সুবিধাভোগী এমপি মন্ত্রী তারা যখন নির্বাচনী জোট গঠন করতে যাচ্ছে, তারা আত্মপ্রকাশ করতে যাচ্ছে, সেখানে কিন্তু চেয়ারম্যান হিসেবে রয়েছেন আনোয়ার হোসেন মঞ্জু, যিনি আওয়ামী লীগের আমলে আমরা জানি যে সড়ক মন্ত্রী ছিলেন এবং এছাড়াও কিন্তু আমরা জানি যে তিনি আওয়ামী লীগের আমলে এমপি নির্বাচন করেছেন, তারা হয়েছেন। অর্থাৎ এই বিষয়টি দেখা যাচ্ছে ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ তো দেখাই গিয়েছে যে এরশাদকে নাকানি চুবানি খাইয়ে প্রতিবারই কিভাবে হাসিনার সাথে থাকা যায় সেটিকে নিয়ে ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ লড়াই করেছেন। মুজিবুল হক চুন্নু তাই, অর্থাৎ জিএম কাদেরকে প্রায় এক ঘরে করে দিয়ে তারা কিভাবে শেখ হাসিনাকে সাথে নিয়ে নির্বাচন করা যায় সেদিকটা করছে। যখন জাতীয় পার্টির এরকম মানে প্রকাশ্যে ঘোরাফেরা এবং তাদেরকে নিয়ে এই নির্বাচন, তখন কিন্তু দেখা যাচ্ছে যে আপনারা লক্ষ্য করে দেখবেন যে অন্য কেউই কিন্তু টু শব্দ করছে না। যাদের টু শব্দ করার কথা এনসিপি, তারা এখন প্রায় মাঠে ঘাটে মার খাচ্ছে। শব্দটি এই জন্যই বলা হচ্ছে মাঠে ঘাটে মার খাচ্ছে। আপনারা দেখবেন যে এনসিপির নেতাদের গতকালকে এবি পার্টির সেক্রেটারি ব্যারিস্টার ফুয়াদ, তিনি বরিশালে কি নাজেহাল হয়েছেন, তাকে রীতিমতো তিনি হেনস্থার শিকার হয়েছেন, তাকে ভুয়া বলে এলাকা থেকে তারই নিজ এলাকা থেকে মানুষ তাকে বের করে দিয়েছে। এবং আমরা জানি যে ঠিক একই অবস্থা সমস্ত এনসিপি যারা নেতাকর্মী আছেন তারা কিন্তু এলাকায় এক ধরনের নিগ্রহের শিকার হচ্ছেন এবং তারা যেখানে যাচ্ছেন সেখানেই কিন্তু
পাল্টা মবের তারা শিকার হচ্ছেন, পাল্টা হেনস্থার তারা শিকার হচ্ছেন। সেই যে আগের মতো এই তোরা কই রাজুতে আয় সেইটি আর নেই। মানুষ এখন পাল্টা তাদেরকে প্রতিহত করছে এবং এমন এক সময় করছে যখন নির্বাচন দোরগোড়ায়। অনেকে বলছেন যে যাদের উপর ভর করে এই সরকার নির্বাচনে জয়ী হয়েছেন তাদেরকে ভুলে যেতে বসেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, তাদেরকে অপান্তেয় করে তুলেছেন। আজকে এনসিপি আজকে জোট করে নাম সর্বস্ব দুটি দলের সাথে, যাদের কোনো ইয়া নেই। একটা হচ্ছে জামাতের বি টিম, যেটিকে বলা হয় এবি পার্টি, আরেকটি তো কি নামগন্ধ, মানে মানুষ শুনেছে কিনা তাও জানে না। যাই হোক, এদেরকে নিয়ে এনসিপি খড়কুটো ধরে আঁকড়ে দেখতে চায়। এবং দেখুন আজকে হাসনাত আবদুল্লাহ বলছেন যে দরকার হলে তিনি স্বতন্ত্র লড়বেন, মানে এমন এক অবস্থায় চলে আসছে। এবং আরেকটু করা দেখার বিষয় যে উত্তরাঞ্চলের সমন্বয়ক বলা হচ্ছে সার্জিস আলম, অথচ তিনি উত্তরাঞ্চলেই অবাঞ্ছিত। তো এনসিপি যখন মাঠে ঘাটে সব জায়গায় মোটামুটি অবাঞ্ছিত, তারপরে নিগৃহীত, শারীরিকভাবে লাঞ্ছিত হচ্ছে, ঠিক একই সময় যারা 15 বছর আওয়ামী লীগের সাথে থাকলো সেই জাতীয় পার্টি বীর সবই দর্পে তারা আত্মপ্রকাশ করতে যাচ্ছে এই ইলেকশনে, যেটি সবাই বলছে এটি আওয়ামী লীগকে আনবার আগে একটি ড্রাই রান। অর্থাৎ জাতীয় পার্টিকে আসার খবরে রিপার্কেশন কেমন হয়, মানুষ কিভাবে নেয়, সেটির উপর ভিত্তি করে এখানে আসবে। আপনারা জানেন যে আজও বেগম খালেদা জিয়ার যে শারীরিক অবস্থান কিন্তু আপডেট আমরা আনুষ্ঠানিকভাবে জানিনি। অর্থাৎ তিনি কেমন আছেন, কিভাবে আছেন, সে বিষয়টি কিন্তু এখনো প্রকাশ্যে আসছে না। সো একদিকে বেগম খালেদা জিয়ার শারীরিক ইস্যুটাকে জিয়ে রাখা হচ্ছে, অন্যদিকে জাতীয় পার্টির ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদের নেতৃত্বে যেই দলটি তারা রয়েছে। অর্থাৎ বলা যেতে পারে যে এইটির একটা বলতে হবে যে ইউটার্ন, যেটি বলা হচ্ছিল যে ডিসেম্বর মাসের যে কোনো সময় এই ঘটনাগুলো ঘটবে। এরা যখন জাতীয় পার্টিকে নিয়ে আসবে তখন অবশ্যই লিগ্যাল পয়েন্ট অফ ভিউ আসবে যে দোসরদের যদি তাদের আওয়ামী লীগ যদি দোসর হয়ে থাকে তাহলে জাতীয় পার্টি কি, তারা যদি রাজনীতি করবার নির্বাচন করবার যদি পায় তাহলে কেন আওয়ামী লীগ নয়। এই গ্রাউন্ড তৈরি হবে এবং এই গ্রাউন্ডের উপরেই কিন্তু আদালতের মাধ্যমেই আওয়ামী লীগের রাজনৈতিক নিষেধাজ্ঞা উঠে যাবে বলে এখন পর্যন্ত যারা সংশ্লিষ্ট বিশেষজ্ঞ মহল, রাজনৈতিক মহল, তারা বর্ণনা করছেন বিভিন্ন মাধ্যমে। এবং আমরা তাহলে দেখতে পাচ্ছি যে আপনারা জানেন যে গতকালও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রায় 3টি নির্বাচনী আসনের লোকদের সাথে কথা বলেছেন, আমরা জেনেছি। এবং তাদের প্রত্যেককে কিন্তু নির্বাচনী প্রস্তুতি নিতে বলেছেন এবং তারা তাদেরকে কিভাবে মানুষের দোরগোড়ায় গত 15 বছর আওয়ামী লীগের শাসনামল তুলে ধরা যায়, কিভাবে বলা যায় যে আগেই ভালো ছিলাম। মনে হয় যে এটি এখন একটি জাতীয় প্রায় সংলাপে পরিণত হয়েছে। প্রতিটি মানুষ, সেটি একেবারে নিম্ন শ্রেণী পেশার মানুষ থেকে উচ্চ শ্রেণী পেশার মানুষ, সর্বস্তরের মানুষের মুখে এখন একটাই শব্দ, একটাই বাক্য, সেটি হচ্ছে আগেই ভালো ছিলাম। তারা তুলনা করছে যে আগের যে অবস্থান, সেই স্বপ্নের সেই অবস্থানটি যেটি তৈরি করেছিল, সেই অবস্থানটি একমাত্র আওয়ামী লীগের দ্বারাই সম্ভব। যেটা বলে থাকি সেটা হচ্ছে যে আপনাদের জানিয়ে রাখি যে ইতিমধ্যে আমরা দেখছি যে জামাতের সাথে বিএনপির একটি প্রায় অপ্রকাশিত বাকযুদ্ধ শুরু হয়েছে। আজ বিএনপির যিনি সিনিয়র চেয়ারপারসন যিনি তারেক রহমান, তিনি কি বলছেন, তিনি বলছেন যে সিনিয়র ভারপ্রাপ্ত চেয়ারপারসন যিনি, তিনি বলছেন যে 71 সালে জামাতের তারা ভূমিকা করেছেন, যারা সে সময় মুক্তিযুদ্ধে ভূমিকা রেখেছে। অর্থাৎ প্রায় প্রকাশ্য বাকযুদ্ধ শুরু হয়ে গেছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর এটি করছে। রাজনৈতিক মহল অবশ্য বলার চেষ্টা করছেন বিএনপি আওয়ামী লীগের যারা মুক্তিযুদ্ধ প্রেমী দল তাদের ভোট টানার চেষ্টা করছে। সেই সাথে আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হচ্ছে যে যদি এটা বিএনপি মনে করে থাকে তাহলে সেটি হবে ভুল, কেননা এই বিএনপি কিন্তু আওয়ামী লীগের ভাষায় জামাতের দুজন নেতার গাড়িতে জাতীয় পতাকা চড়েছিল। কাজেই আবার জামাত ইসলামীও কিন্তু কম যাচ্ছে না রাজনীতির মাঠে, তারাও কিন্তু বিএনপিকে অ্যাটাক করে কথা বলছে। স্বয়ং শফিকুর রহমানও কিন্তু বলছে যে যারা নির্বাচন করে করে ঘুম হারাম করে ফেলেছিল, এখন তারাই হচ্ছে যে নির্বাচন পেছানোর ষড়যন্ত্র করছে। অর্থাৎ নিশ্চয়ই ডক্টর শফিকুর রহমানের কাছে স্পষ্ট মেসেজ আছে যে বেগম খালেদা জিয়ার শারীরিক ইস্যুকে কেন্দ্র করে নির্বাচন পেছাতে চাইছে বিএনপি নিশ্চয়ই মাঠে 1 মাস আগে গিয়েছে, গিয়ে নিশ্চয়ই তারা মাঠ দেখেছে, মাঠ কিন্তু তাদের অনুকূলে নয়। সারা বাংলাদেশে যতটুকু নির্বাচনী জোয়ার বা জনজাগরণ রয়েছে সেটিকে বিএনপি তাদের অনুকূলে এখন পর্যন্ত মনে করছে না। সর্বশেষ 10 দিন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক ইস্যুকে কেন্দ্র করে মাঠে যে সমস্ত বিএনপি নেতারা কাজ
কাজ করছেন তারাও কিন্তু অনেকটা হতাশ হয়ে পড়ছেন যে কে তাদের দৃশ্যমান নেতা এবং কে তাদের আগামী দিনের প্রধানমন্ত্রী, যেটি এই সমস্যাটি অবশ্য বাংলাদেশ আওয়ামী লীগের নেই, কেননা বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা নিজেই দেখভাল করছেন এবং তিনি নিজেই তৃণমূলের নেতাদের সাথে প্রতিদিন সময় করে কথা বলছেন এবং তাদেরকে দিক নির্দেশনা দিচ্ছেন এবং শেখ হাসিনা এখন প্রতিদিন প্রায় 2টি থেকে 3টি নির্বাচনী আসনের সাথে তিনি কথা বলছেন এবং তাদের প্রত্যেকেরই কিন্তু একটি কথা যে তোমরা নির্বাচনী প্রস্তুতিতে যাও এবং আওয়ামী লীগের যে 15 বছরের যে শাসনামলের যে উন্নয়ন সেটিকে তুলে ধরো এবং একটি স্লোগান ঘরে ঘরে পৌঁছে দাও, সেটি হচ্ছে আগেই ভালো ছিলাম। যেন আগেই ভালো ছিলাম এই কথাটি বললে যেন মানুষ বুঝে যায়। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এখন আগেই ভালো ছিলাম কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে নেই। আমরা দেখতে পাচ্ছি যে সম্প্রতি দুটি রাজনৈতিক বক্তব্য প্রকাশ এসেছে। একটি হচ্ছে বিএনপির মির্জা আব্বাস, তিনি কিন্তু বলেছিল যে এই জামাত এবং শিবিরের যে দৌরাত্ম্য এটি দমাতে আগে আওয়ামী লীগের ভূমিকাই ভালো ছিল। অর্থাৎ তিনিও কিন্তু প্রসঙ্গক্রমে বলে দিলেন যে আগেই ভালো ছিল বিষয়টা। আবার ওদিকে জামাতও কম যায় না, জামাতও কিন্তু বলছে যে অতীতের যে কোনো সময় হচ্ছে যে এই জায়গাটি থেকে মূলত যে ইয়েটি দিতে চাচ্ছে যে আগের চেয়ে ভালো ছিল, এখন বিএনপির লাফালাফিটা অনেক বেশি মনে হচ্ছে। অর্থাৎ প্রায় দুটি প্রধান রাজনৈতিক দলই কিন্তু স্বীকার করে নিচ্ছেন যে আগে ভালো ছিলাম। যে জামাতের একটি আসনকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সয়লাভ হয়ে গেছি, সেটি আপনারা জানেন যে খুলনা 1 আসনের একজন সংখ্যালঘু নেতা, তো তাকে নিয়ে মূলত সরগরম হয়ে গেছে সামাজিক যোগাযোগ মাধ্যম। মিস্টার কৃষ্ণ নন্দী এসেছেন যে মাত্র কদিন আগেও জামাত ইসলামীর আমির বলেছিলেন যে জামাত ইসলামী এমন একটি দল যাদের কোনো নেতা সিগারেট পর্যন্ত স্পর্শ করে না। মূলত এমনটি বলার পরপরই কিন্তু দেখা যাচ্ছে যে কৃষ্ণনন্দীর যে ছবিটা এসেছে একটি জাতীয় গণমাধ্যম, জাতীয় পত্রিকা সহ অন্যান্য গণমাধ্যমে, যে তার হাতে কিন্তু একটি গ্লাস লক্ষ্য করা যাচ্ছে সম্ভবত অ্যালকোহলের। তো এটি নিয়ে কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ ট্রল চলছে যে তাদের আমিরের সার্টিফিকেটের পাওয়া 7 দিনের মধ্যে একই দৃশ্য। আবার আমরা লক্ষ্য করছি যে এরই মধ্যে একের পর এক জামাতের নেতাদের এগুলো চলে আসছে। আজ যেটি আসছে শিশির মনিরের বিপক্ষে রোজানা পূজা, এই মন্তব্যকে ঘিরে অলরেডি ব্যারিস্টার শিশির মনিরের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে একজন নারীকে শিশির মনিরের বিপক্ষে হেনস্থার কথা তুলে ধরে তিনি তার বক্তব্য রাখছেন, সত্য মিথ্যা অবশ্য এখনো তা জানা যায়নি। তবে এটাও ভাবছে যে এনসিপি এখন আসলে রাস্তায় পথে ঘাটে কেন মার খাচ্ছে, কেন তাদেরকে দেখলেই মানুষ গালাগাল করছে, কেন তাদেরকে মানুষ হেনস্থা করছে। তারা তো জাতীয় বীর হবার কথা ছিল, কেন এনসিপির আজকে নেতাকর্মীরা বাইরে বের হতে পারছে না, গণসংযোগ করতে পারছে না? আজকে তাহলে কোথায় তাদের সেই হাকডাকটি তাহলে কোথায় গেল? যাই হোক, এই যখন কন্ডিশন, তাহলে শেষে আমরা শেষ করছি বক্তব্যটি এইভাবে দিয়ে। আপনারা আজও দেখেছেন যে তফসিলের যে তারিখ সেটি নিয়ে গণমাধ্যমে অনেক রকম খবর এসেছে, কিন্তু কোনো খবরই কিন্তু স্পষ্টভাবে বলা হয়নি এক্স্যাক্টলি কোন তারিখে তফসিল ঘোষণা করা হচ্ছে এবং কবে নির্বাচন। এর আগে আমরা যতগুলোতে দেখেছিলাম তখন কিন্তু আমরা এই তখনকার প্রধানমন্ত্রী কিংবা যিনি তত্ত্বাবধায়ক সরকার প্রধান ছিলেন, শুধু 91 থেকে ধরি, তখন থেকে কিন্তু একটা ধারণা পাওয়া যেত বা বলাই হতো গণমাধ্যমে অমুক তারিখ ভোট। কিন্তু এবার সব বিষয়গুলো এরকম এই হবে, খুব উৎসাহ উদ্দীপনা হবে, খুব গ্রহণযোগ্য নির্বাচন হবে, খুব এইটা হবে, খুব সেইটা হবে, কিন্তু তারিখ জানা নেই। এবং গতকালকে তো ইসি সচিব বলেই দিয়েছেন যে তফসিলের তারিখ এখনো পর্যন্ত নির্ধারণ হয় নাই। অথচ আজকে ইসি সচিব বলছে আমরা হঠাৎ করে যে তফসিল ঘোষণা করব। অর্থাৎ এই যে এই সমস্ত কথাবার্তাগুলো, জনগণ তো এখন আর বোকা নয়, প্রত্যেকের হাতেই মোবাইল আছে, প্রত্যেকের হাতে ইন্টারনেট আছে, তারা জানে যে আসলে হোয়াট ইজ হ্যাপেনিং এন্ড হোয়াট ইজ গোয়িং অন। টিউ পার্টিকে যদি ট্রায়ালের মেনে নেওয়া হয় তাহলে নেক্সট আওয়ামী লীগ, এবং সেটি এই মাসেই। তবে দুঃখের বিষয় হচ্ছে যে বিজয়ের মাস চলছে, আপনারা কি আপনাদের আশেপাশে বিজয়ের ডিসেম্বরের মাসের কোনো প্রকার প্রতিধ্বনি শুনতে পান? এদেশ তো আমাদের লাখো শহীদের রক্তে ভেজা বাংলাদেশ। সেই শহীদে ভেজা রক্তের বাংলাদেশের বিজয় দিবসে ঠিক আরো একটি নির্মিষ বিজয় দিবস উদযাপন দেখছে সারা বাংলাদেশ।